হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে সকাল থেকে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তোমরা তো সবাই লাস্ট ব্লগে দেখেই নিয়েছো, আমি এসেছি দিদির বাড়িতে বেড়াতে, মানে আমার একমাত্র ননদের বাড়িতে। আর সেখানে ছিল গোবিন্দের পাঠ অনুষ্ঠান। আজকে তার তৃতীয় দিন, আজও কিন্তু পাঠ রয়েছে। আর গতকালকে আমাদের সঙ্গে এসেছিল আমার বাবা, কিন্তু সে আজকে বাড়ি ফিরে যাচ্ছে। আর এটা কিন্তু আমরা আসার সময় ঠিক করে এসেছিলাম, মানে বাবাই ঠিক করেছিল যে বাবা একদিনের পাঠ শুনবে, তারপর ফিরে চলে যাবে বাড়িতে। আসলে আমার মা তো আসেনি, আর মার শরীরটা খারাপ হওয়ার পর থেকে, মানে স্পেশালি ভেলোর যাওয়ার পর থেকে বলতে পারো, বাবা কিন্তু মায়ের জন্য ভীষণই চিন্তা করে। নিজেও কিন্তু অসুস্থ, তারপরে কিন্তু মায়ের জন্য ভীষণই ভাবনা করে। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, দাদার দোকানে কিন্তু বাবাকে অনেকটা সাহায্য করতে হয়। মনে করো এটা ওটা এগিয়ে দেওয়া, কেরোসিন তেল পৌঁছে দেওয়া, এইসব ক্ষেত্রে বাবাকে খুব প্রয়োজন বাড়িতে। এর জন্যই হয়তো বলতে পারো চলে গেল। আর দিদি অনেক করে রিকোয়েস্ট করছিল, আমিও বলছিলাম, কিন্তু বাবা থাকলোই না। বললো যে বাবা তোরা থাক, আমি চলে যাই, তোরা আগামীকালকে আসিস। তো আমরা অনুষ্ঠানটা শেষ করব, তারপরেই যাব। এর জন্যে কিন্তু আমরা রয়ে গেলাম। তো যাই হোক, দেখো যাওয়ার সময় দিদি এখন বাবাকে একটু ভালো করে মাথায় গায়ে হাত বুলিয়ে দিল, আর বলল অনেক করে সাবধানে যাবে, সাবধানে যাবে। আর তোমাদের তো আমি সবসময় এটাই বলি, যখন বাবা মার বয়স হয়ে যায় তখন কিন্তু সত্যি তারা আমাদেরই ছেলে মেয়ে হয়ে যায়। ভেবে দেখো, তখন আমরা চিন্তা করি যে তারা ঠিকমতো পৌঁছাবে তো, ওষুধটা ঠিক করে খাবে তো, ঠিকমতো জল খাবে তো, মানে পুরো সত্যি সার্কেলটাই চেঞ্জ হয়ে যায়। একটা সময় তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে, আর একটা সময় তাদেরকে নিয়ে আমরা চিন্তা করি। তো যাই হোক, কী আর বলবো, এভাবেই চলছে। তারা এখন আমাদের সন্তান হয়ে গেছে, কীভাবে পৌঁছাবে সেই চিন্তা আমিও করছিলাম, কিন্তু অসুবিধা নেই। বাবা তো এর আগেও অনেকবার ওষুধ টষুধ আনতে যেতে পারে, অসুবিধার কিচ্ছু প্রবলেম নেই। আর ট্রেনে করে যেতে পারে, বাবার একটু সমস্যা হয় না। কৃষ্ণনগর যায় একা একা, কখনো কখনো মদনপুরে যায় একা একা ওষুধ আনতে। সুতরাং আমি জানি বাবা ঠিক পৌঁছাতে পারবে। আর সাবধানে পৌঁছেও গেছিলো, ফোন করে খবর নিচ্ছিলাম বারবার, কোনো অসুবিধা হয়নি। এই দেখো বেরিয়ে পড়ো তিনজন মিলে স্কুটিতে করে, চলে যাবে এখন মৎস্যগন্ধপুর বাবাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্যে। আর একদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছিলো রাত্রের জন্যে এখন থেকেই, কারণ কি রাত্রে তো আজকেও কালকের মতো অনেক মানুষ আসবেন যারা পাঠ শুনবেন এবং শেষের দিকে প্রসাদ নেবে আর কি, তার জন্যে। আর দেখো ফিরে আসলাম সন্ধেবেলায় একেবারে, কারণ কি মাঝখানে অনেকগুলো ঘন্টা আমি স্কিপ করে দিয়েছি, একটু তো কাজকর্ম থাকেই। আর তার সঙ্গে বাড়িতে তো অনেক মানুষজন, সবার সঙ্গে গল্প করতে করতে, আনন্দ করতে করতে আমার আর ব্লগের কথা মনেই ছিল না। তো এখন সন্ধেবেলা আমি একটুখানি চন্দন বেটে দিলাম, আর তারপর চলে আসলাম নিচের ঘরে, মানে পাঠ ঘরে আর কি। এখন একটু পরে আবার কালকের মতো পাঠ শুরু হবে। আজকে একটু বেশি করে জায়গা আয়োজন করা হয়েছে, মানে বসার জন্যে চেয়ার টেয়ার বেশি করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে তো এত বড় একটা ঘর রয়েইছে, সব লোকে পরিপূর্ণ হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের কাকু, যিনি মানে এই বাড়ির যিনি প্রধান মানুষ, দিদি শ্বশুরমশাই, তিনি গান শুরু করেছেন। তার যে অপূর্ব মানে গলা, সত্যি আমি মুগ্ধ। তোমরাও শোনো, তোমাদের খুব ভালো লাগবে।
আশা চরণের আমি করি আশা শুনলে তো কত সুন্দর কাকুর গলা। সত্যি গানটা এত সুন্দর করে কাকু গাইছিলেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তো গানটা একটু মোটামুটি শেষ হলো, আবার শুরু হবে একটু পরে। তার ফাঁকে চলে আসলাম আমি একটুখানি রান্নার জায়গায়। আর এসে দেখতে পাচ্ছি যে সমস্ত রান্নাবান্না কিন্তু আগেই হয়ে গেছে, আর এখানটায় সমস্ত গুছিয়ে রাখা রয়েছে, আরও রান্নাবান্না হবে। আর তোমাদের আজকে বলে দিই যে আজকে প্রসাদের মেনু কী কী ছিল। কালকে তো ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, তারপরে পনির রসা, এগুলো। আর আজকে হচ্ছে সিম্পল খিচুড়ি, তার সঙ্গে আলু কুমড়ো একটা সুন্দর মাখা মাখা তরকারি, আর তার সঙ্গে হচ্ছে পরমান্ন বা পায়েস। তো চলে আসলাম আমি আবার ওপরে, এখন একটুখানি ফ্রেশ হবো, তারপর রেডি হয়ে নেব, সবাই এক্ষুনি আসতে শুরু করবে। আর ওপরে এসে দেখতে পাচ্ছি এখন দুই দিদি আর মা গোসাই মিলে খাচ্ছে একটু চা। আর তোমাদের তো বলাই হয়নি, দেখো দিদির সঙ্গে যে বসে আছে না, হলুদ রঙের শাড়ি পরে আছে, ইনি হচ্ছে এবাড়িরই মেয়ে, দিদির একমাত্র ননদ, সে হচ্ছে রীতা দিদি। এই দেখো, তোমাদের আশা করি মনে আছে আমি দিদিবাড়িতেও গেছিলাম বেড়াতে, তখন ভিডিও শ্যুট করেছিলাম। তো যাই হোক, এখন সবাই একটুখানি চা খাওয়া হচ্ছে, একটু পরে তো সমস্ত লোকজন আসতে শুরু করবে, তখন আর সময় পাওয়া যাবে না। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখন শ্যুট করছে এগুলো, আমরা উপরে একটুখানি কাজ করছিলাম, তাই এখানে কিন্তু আবারও বসে গেছিলো রান্নাবান্না, কারণ তখনও খিচুড়িগুলো বাকি ছিল, তাই এখন সেগুলোই কিন্তু একে একে কমপ্লিট করা হচ্ছে। আর ওদিকে কিন্তু পাঠও শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু কালকের মতো আজকেও পাঠ শুনতে পারবে। গতকালকে যে প্রভু পাঠ করছিলেন উনি কিন্তু আজকেও পাঠ করবেন। আর গতকাল ভিডিওটা পোস্ট করার পর আমি অনেকের কমেন্ট পেয়েছি যে সত্যি অপূর্ব অনুষ্ঠান, অপূর্ব এই সুন্দর পাঠ, তো সত্যি অপূর্ব, মনে রাখার মতো। আমাদেরও খুব ভালো লেগেছিলো পাঠটা শুনতে পেরে। আর তোমাদের যে ভালো লেগেছে সেটা আমি কমেন্ট বক্সে টের পেয়ে গেছি বা বুঝতে পেরেছি আর কি। তো তোমরা আজকেও শোনো, আশা করি তোমাদের আজকেও খুব ভালো লাগবে। मोकं करोति वचालं पङ्गं लङ्घयगिरिं जाति कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। प्रेमानंदे वदं परिवारि
19তম শ্রীল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গা তীরে শাখাগার ঋষিমণির পরিবেষ্টিত সন্ত সভাতে ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর সপ্তদিন সপ্তরাত্রি অমৃতময় ভাগবত কথা শ্রবণ করিয়েছেন। পরবর্তীতে কলিযুগের সূচনায় নৈমিষারণ্যে সনকাদি ঋষিগণ একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে তারা ভাগবত শ্রবণ করবার প্রয়াস করলেন, কিন্তু কে তাদের ভাগবত শ্রবণ করাবেন? ভগবানকে জানা যায়, ভগবানকে চেনা যায় না। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা লিখেছেন, ব্রহ্মা স্তব করেছেন ব্রহ্ম সংহিতা থেকে গোচারণ লীলা দর্শন করলেন যে আজকে বৃন্দাবনে পুলিন ভোজন হচ্ছে। পুলিন ভোজনে কৃষ্ণ সখাদের পেটো খাচ্ছে, আবার সখারা কৃষ্ণের পেটো খাচ্ছে। আবার গোচারণ বিনোদ খেলাতে কৃষ্ণ সখাদের কাঁধে নিয়ে বহন করছেন, সখারা কৃষ্ণকে কাঁধে নিয়ে বহন করছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সুবিসিদ্ধা সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক আমি তুমি সম। আর সরিয়ে দেখলেন না মায়ানিদ্রায় বাছুরগুলো সখারা ঘুমোচ্ছে। তাহলে গোচারণের মধ্যে খেলছে কারা? যেই মাত্র গোচারণের মাঠের দিকে তাকালো, বলে ওখানে সখারা খেলছে। তখন ব্রহ্মা যোগে বসলেন। যোগে বসে দেখতে পেলেন, কি দেখলেন? গোচারণের মাঠে কেউ আর রাখাল নেই, কেউ গরুর বাছুর নেই। তাকে ছোট ছোট নারায়ণ, ছোট্ট ছোট্ট নারায়ণ ওই গোচারণে খেলা করে। ছোট ছোট ভ্রুকুটি নয়নে ব্রহ্মার দিকে তাকিয়ে বলছে, আগে আমাদের দেখো, আগে আমাদের চেনো। আমরা ভগবানের ঐশ্বর্য বিলাস মূর্তি, আমাদেরকেই চিনতে পারো না, ওই বাসিয়ালাকে চিনবে কি করে? জয় রাধে। আমাকে মধুর বৃন্দাবনে জনম দাও হে। আমার আর স্বর্গের বাসনা নেই, আমাকে বৃন্দাবনে ব্রজবাসী জনম দাও। তোদের স্বাদ করে, আদর করে। আমরা যদি তোদের মতন একটু স্বীকৃতি অর্জন করতাম,
গোপালের সেবায় লাগলো। আমাদের বাটে মুখ দিয়ে গোপাল দুগ্ধ খেত, আমরাও কৃষ্ণ অঙ্গ জিহ্বা দিয়ে লেহন করতাম, গোবিন্দ চরণ লেহন করতাম, আর মনে রাত্রি জানিয়ে দিতাম, হে প্রাণ গোবিন্দ, তুমি আমাদের গাভী কুলে পশু কুলে জন্ম দিয়েছ, আমাদের আহার দিয়েছ, বিহার দিয়েছ, শয়ন দিয়েছ, নিদ্রা দিয়েছ, চলন দিয়েছ, গমন দিয়েছ, কিন্তু আমাদের বলবার শক্তি দাও নাই। আমরা শুধু হাম্বা 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 বলে ডাকতে পারি, আমরা গোবিন্দ বলে ডাকিতে পারি না। তাই তোমার চরণে নিবেদন, আবার যদি গোবিন্দ আমাদের পশু কুলে জন্ম দাও, আহার বিহার চলন গমন দাও বা না দাও, যেন হরি বলিতে পারি। আমাদের একটু হরি বলা বদনি দিও। প্রভু মহাপ্রসাদ পাঠিয়ে দেন, শেষ পাত্র হরিদাস ভজন করে। হরিদাসের প্রতি মহাপ্রভুর কত কৃপা, কত করুণা। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদের থালি নিয়ে হরিদাসের কাছে আসছে। তুই একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে যায়, আনন্দিত হইয়া গোবিন্দ চলেছে হরিদাসকে দিতে। বলে আনন্দ মনে, কিসের আনন্দ বাবা? শাস্ত্র বললেন, বিচার করিয়া মনি ভক্তদাসে আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভগবানকে সেবা করে যে সুখ হয়, তার থেকে অধিক কোটি সুখ ভক্তকে সেবা করলে হয়। আমি কুকুর জনম পেলে আমি কুকুর জনম পেলে পরে আমি বৈষ্ণব জানি করে আমার যেন কুকুর তুলে জন্ম।
তাও কি কোন বাড়িতে পড়ে থাকবে? বৈষ্ণব বাড়ি। কেন তুমি ধনীর বাড়ি কুকুর হবে না? ধনীর বাড়ি যদি কুকুর হতে পারো, তাহলে কত ভালো মন্দ খেতে পাবে, কত ভালো বিছানায় শুতে পারবে। ধনীর বাড়ি কত আদর পাবে। হরিদাস বললেন, প্রভু গো, ধনীর বাড়ি জন্ম হলে হয়তো ভালো মন্দ আমি খেতে পাবো, কিন্তু আমার তো প্রসাদ চরণামৃত জুটবে না। আমি তো প্রসাদ পাবো না। আর বৈষ্ণব দ্বারে যদি জন্ম হয়, বৈষ্ণব প্রতিদিন রাধা মাধবীর ভোগ দেবে, সেই প্রসাদ বৈষ্ণব সেবা করবে। সেবায় অন্তে উৎসৃষ্ট প্রসাদ যখন উৎসৃষ্ট গর্তে ফেলে দেবে, আমি বৈষ্ণব দাঁড়িয়ে কুকুর হয়ে সেই উৎসৃষ্ট গর্তের মধ্যে গিয়ে আমি প্রসাদ চেটে চেটে খাবো। তার আমি আছি। ভাবে যার কেউ নাই, মাধব তার আমি আছি। যদি শুদ্ধ প্রেম হৃদয়ে থাকে, যার কেউ নাই, তার আমি আছি। শ্রদ্ধা করি শোন সবে চৈতন্য চরিত্র, রূপ রঘুনাথ পদে যাবাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, গৃহতাম গৃহতাম মুদা, চিন্ততাম চিন্ততাম ভক্তা, শ্রী চৈতন্য চরিতামৃতম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকলের জন্য প্রসাদের আয়োজন আছে, সবাই প্রসাদ নিয়ে যাবেন। একটি বিশেষ ঘোষণা, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আগামী কার্তিক মাসের 5 তারিখ। সত্যি গতকালকের মতো আজকেও আমার কিছুই বলার নেই। সবাই মুগ্ধ, সবাই আপ্লুত। কি সুন্দর কথা, কি সুন্দর পাঠ, শুনলে এমনিই মন ভালো হয়ে যায়। তো যাই হোক, কালকের মতো আজকেও তাই। পাঠ শেষের পরে এখন হচ্ছে প্রসাদ বিতরণী। দেখো সবাই কিন্তু একে একে সমস্ত প্রসাদ নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এরকম সুন্দর পাঠ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গত ব্লগের মতো, তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবসময় সেই কামনাই করি গোবিন্দের কাছে। সবাইকে টাটা। আর দেখো, ইনি হচ্ছে আমাদের এক কাকু। ইনি সবাই এত পরিশ্রম করেছে সত্যি। আর একটা কথা একদম মানতেই হবে, যে কোনো অনুষ্ঠান কখনো কিন্তু একার দ্বারা হয় না, সবার যৌথ সাহায্যেই কিন্তু সেইগুলো কমপ্লিট করতে হয়। তার মধ্যে কিন্তু এই কাকু ভীষণভাবে সাহায্য করেছেন। আর ইনি হচ্ছেন দিদির কাকা শ্বশুর হন সম্পর্কে। আর একটা কথা শেষ পর্যায়ে অবশ্যই বলতে হবে, যেটা আমার ভীষণ ভালো লাগে, দিদির শ্বশুর বাড়িতে মানে মেম্বার অনেক, মেম্বার বলতে দিদির শ্বশুররা অনেকগুলো ভাই, কাকুরা অনেকগুলো ভাই এবং অনেকগুলো বোন, আর তার সঙ্গে কাকুদের সমস্ত ছেলে মেয়েরা, তাদের বউরা, তাদের বাচ্চাগুলো মিলে একটা বলতে পারো বড় হ্যাপি ফ্যামিলি। তাতে সুবিধা কী হয় বলো তো, যখনই কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু দিদিদের সত্যি আর বাইরে কোনো লোকের প্রয়োজন হয় না। দিদির সমস্ত জায়েরা, ননদরা ভীষণ কাজের, আর তারা কিন্তু সবাই খুব দিদিকে সাহায্যও করে।
আর এই দেখো এগুলো কিছু ওপরের মুহূর্ত, যখন নিচে পাঠ চলছিল তখন তো নিচে আমরা আসতে পারিনি, অনেক ভিড় হয়ে গেছিলো, তাই আমরা কিন্তু ওপরে বসেই পাঠ শুনছিলাম। আর এগুলো কিন্তু তখনকার কিছু মুহূর্ত। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আরও একবার বলবো, তোমাদের কেমন লাগলো এই সম্পূর্ণ পাঠ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে খুব শিগগিরই।